সুপ্রিয় দর্শক, তার যখন জন্ম হলো তখন তার বাবা কলকাতায়। শৈশবে যখন অন্য সব কন্যা সন্তানরা বাবার কাছাকাছি থাকে, বাবার আদরে বড় হয়ে ওঠে, তখন তার বাবা দেশের মানুষের মুক্তির জন্যে মানুষের স্বার্থে কারাগারে বন্দী। তার যখন বিয়ে হলো তখনও তার বাবা এই দেশের মানুষের অধিকার অর্জন করতে গিয়ে কারাগারে বন্দী। তিনি নিজেও বিয়ের আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে ৭৫-এ তিনি হারিয়েছেন পরিবারের সব সদস্যকে, শুধু একজন বোন ছাড়া। এবং বাংলাদেশে এসে তিনি দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। তিনি আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন এসে আওয়ামী লীগের হাল ধরেছেন, তারপর আওয়ামী লীগ দুঃসময় পার করেছে, তার হাত ধরে আওয়ামী লীগ সুসময়ে এসে পড়েছে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই যে আওয়ামী লীগে তার পথচলা, সেই পথচলায় যিনি সঙ্গী ছিলেন তিনি হলেন বাংলাদেশের বেড়ে ওঠার ইতিহাসের সাথে তার নিজেরও বড় হয়ে ওঠার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের অগ্রগতির সঙ্গে বাংলাদেশ শব্দটির সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি আর কেউ নন, তিনি আমির হোসেন আমু। আজকে জনাব আমির হোসেন আমুর কাছ থেকেই আমরা শুনব শেখ হাসিনা দুঃসময় থেকে আজকের বাস্তবতার ঘটনাবলী। জনাব আমির হোসেন আমু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বলুন। আজকে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার শুভ জন্মদিন। আমি তাকে আপনাদের নিউজ 24-এর মাধ্যমে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার সফলতা যেমনিভাবে চলছে এটা আরো বেশি চলুক, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। জি, সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। জনাব আমির হোসেন আমু, আমি দুঃসময়ে তিনি কিভাবে এসে আওয়ামী লীগের হাল ধরলেন, তার রাজনৈতিক জীবন, এসব বিষয় নিয়ে আপনার কাছে অনেক কিছু জানার আছে, প্রশ্ন করার আছে। আপনি অনেক অজানা বিষয় জানেন, কিন্তু তার আগে আপনি বঙ্গবন্ধুরও প্রিয়ভাজন ছিলেন এবং তার সঙ্গেও আপনি তার কাছাকাছি ছিলেন। সে সময় আপনি শেখ হাসিনাকে দেখেছেন। আমি রাজনীতিবিদ শেখ হাসিনা বাংলাদেশে এসে শেখ হাসিনা হয়ে ওঠার আগে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আপনি কেমন দেখেছিলেন জানতে চাইব। বঙ্গবন্ধু যেভাবে জনগণের সাথে একটি আত্মিক সম্পর্ক নিয়ে চলাফেরা করতেন, কর্মী বান্ধব ছিলেন, জনবান্ধব ছিলেন, ঠিক তার পরিবারের সদস্য হিসাবে বঙ্গবন্ধুর দ্বার যেমন জনগণের সাধারণ মানুষের মধ্যে খোলা ছিল, সবাই তার সাথে দেখা করতে পারতো, কথা বলতে পারতো, সবাই নিত, ঠিক তেমনি ভাবে তার কন্যা হিসাবে তারাও কিন্তু সেইভাবে প্রতিষ্ঠিত হয়ে এসেছিল, সেইভাবে আত্মস্থ ছিলেন এবং এই জিনিসগুলি তারা ধারণ করে এসেছিলেন। শেখ হাসিনা মানে একজন মেয়ে হিসাবে তো একটু সংকুচিত থাকার কথা, একজন মেয়ে হিসাবে তো একটু এড়িয়ে চলার কথা, বা অনেক সময় একটু অন্যরকম মনোভাব হওয়ার কথা। কিন্তু আমি যতবার বাড়িতে গিয়েছি, দেখেছি, লক্ষ্য করেছি, কোনোবারই কিন্তু তাকে, আমার বেলায় না, মানে সাধারণ মানুষের যে দেখাশোনা বা আসা যাওয়া করতো, বঙ্গবন্ধুর সাথে সবসময় ওঠা বসা করতো, তাতে কোনোদিন কোনো রকম বিরক্ত প্রকাশ করতে দেখিনি। বড় আদর আপ্যায়নে তিনি সহযোগিতা করতেন তার মাকে এবং তিনি সবসময় বঙ্গবন্ধুর সহযোগিতা করতেন, বিভিন্ন রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে রাখতেন। অতি শৈশবকাল থেকেই তিনি খুব ভালোভাবে লক্ষ্য করতেন বঙ্গবন্ধু কর্মকাণ্ডগুলি, তার পাশে বসতেন, তার কোলে বসতেন এবং এমনিভাবে তিনি বড় হয়ে উঠেছেন। তার 6 মাস বয়সের সময় থেকে বঙ্গবন্ধু কারাগারে, এবং সেই থেকে তিনি এর কাছে ধাতস্থ হয়ে গিয়েছিলেন যে কারাগার, আন্দোলন, সংগ্রাম এগুলি তাদের জীবন, এর বাইরে তাদের জীবন আছে বলেই তারা মনে করতে পারতো না যতদিন না দেশ স্বাধীন হয়েছে। তার কারণ স্বাধীনতার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তই ছিল কিন্তু বঙ্গবন্ধুর মূল বাসা কারাগার, মূল হোম হলো কারাগার, এটা হলো সেকেন্ডারি, বাইরের বাসাটা ছিল সেকেন্ডারি। তার কারণ পাকিস্তানের 23 বছরের শাসনামলের প্রায় 14 বছর, 13.5 বছর তিনি কারা নির্যাতন ভোগ করেছেন, দুইবার তিনি ফাঁসির মঞ্চের আসামি হয়েছেন,
আর ফাঁসির মানুষের আসামি হয়ে বাংলার মানুষের জীবনের জয়গান গেয়েছেন। এই মানুষটিকে ধাতস্থ করে নিয়েছিল সমস্ত পরিবার, এবং সমস্ত পরিবারই কিন্তু বঙ্গবন্ধু রাজনীতির একটি অংশ হিসাবে এই দেশে আত্মপ্রকাশ করেছিল। পারিবারিক টান থাকলে কোনোদিন কোনো নেতা এমনি ভাবে নিজেকে উৎসর্গ করতে পারত না, কিন্তু বঙ্গবন্ধু পেরেছিলেন এই কারণেই যে তার গোটা পরিবারই তার সাথে উৎসর্গকৃত মনোভাব নিয়ে তাকে সহযোগিতা করেছেন, তার কোনো পিছুটান ছিল না। এবং শেখ হাসিনা তার পরিবারের বড় কন্যা হিসাবে সেইটাকে আরো বেশি সহযোগিতা করতেন। তিনি তার মার সাথে সবসময় বঙ্গবন্ধুর কথাগুলি শুনতেন, জানতেন, বুঝতেন। এবং তিনি যখন আজিমপুর গার্লস স্কুলের ছাত্র, তখন যখন আমরা হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন করি, 17 সেপ্টেম্বরের গুলির পরে কিন্তু সংগ্রাম, এই সংগ্রামে কিন্তু তিনি সেই স্কুল ছাত্রী হিসাবেই আন্দোলনে শরিক হয়েছিলেন, ছাত্রীদেরকে নেতৃত্ব দিয়ে মিছিলে নিয়ে এসেছিলেন। তার পরবর্তীকালে একটা অনেকেই জানেন, সেটা হচ্ছে তিনি আজকে যে বদরুন্নেসা কলেজ, সেই কলেজে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। যদিও সেদিন ছাত্রলীগ কিন্তু খুব একটা ভালো অবস্থায় ছিল না সেই কলেজে, কিন্তু তারপর শেখ হাসিনা নিজের কারণেই কিন্তু জয়লাভ করেছিলেন, দলের কারণে নয়। আচ্ছা, উনি যখন ছাত্রলীগের রাজনীতি শুরু করলেন শেখ হাসিনা, আপনারা কি তখন ভেবেছেন যে কোনো একদিন বঙ্গবন্ধুর কন্যাও আপনাদের রাজনৈতিক সহকর্মী হয়ে উঠবেন? কোনোদিনই ভাবিনি। তার অংশগ্রহণটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধু এই রাজনৈতিক দলের মূল নেতা, আমাদের সবার নেতা। সেই তার কন্যা হিসাবে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মিটিং মিছিলে, কিন্তু তিনি কোনোদিন কোনো পোস্ট চাননি, কোনো একটি কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার জন্য কোনো দাবি করেননি, বা কোনোদিন ধারে কাছে আসেননি কোনো পদ নেওয়ার জন্য। এটাই কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তিনি কোনোদিন কোনো পদে আশা করেন। তাহলে কখন এবং কেন আপনাদের মনে হয়ে উঠল যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে ঠিক ওরকম ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারছে না? এই ভাবনা কখন, কিভাবে তখনকার আওয়ামী লীগ নেতাদের ভেতরে এলো বা আপনার ভেতরে এলো? জিনিসটা হলো, আমরা যেটা লক্ষ্য করলাম, জিয়া রহমানের যে ডিক্লারেশনগুলি, যে আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান, মানি ইজ নো প্রবলেম, এই দুইটি ডিক্লারেশন কিন্তু রাজনীতিকরণের ধারার ডিক্লারেশন। অর্থাৎ এই দেশের রাজনীতিটাকে সমুৎপাটন করে দিয়ে এই দেশে একটা বিজাতীয় রাজনীতি ধারা এনে তিনি দেশটাকে অন্য খাতে প্রবাহিত করছিলেন, মানে মূল পাকিস্তানের ধারার দিকে প্রবাহিত করছিলেন, বুকে সাইনবোর্ড মুক্তিযোদ্ধা লাগিয়ে দিয়ে। বঙ্গবন্ধুর হত্যার পর থেকেই কিন্তু এই দেশের রাজনীতিটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল। এবং তার মন্ত্রিসভা সেই শাহাদিস থেকে শুরু করে, মশিউর রহমান থেকে শুরু করে, জয়পুরহাটে আব্দুল্লাহ থেকে শুরু, সবাই কিন্তু সেই ওই নবীন লোক। এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পুনর্বাসিত করা, তাদেরকে পুরস্কৃত করা, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া থেকে শুরু করে এই যে কাজগুলি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এবং তার এই ডিক্লারেশনের মধ্যে দিয়ে যে দল ভাঙা রাজনীতি, রাজনৈতিক নেতৃত্বের চরিত্র হনন, এই কাজগুলির মধ্যে থেকে কিন্তু আওয়ামী লীগও এড়াতে পারেনি। আওয়ামী লীগের ভিতরে ভাঙন সৃষ্টি হবে বারবার। এবং দুঃখিত। এবং ওই দিন এইবার যে সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করেও কিন্তু তেমনি একটি মনোভাব লক্ষ্য করা গেল। তখন কিন্তু আমরা চিন্তা করলাম যে যখন আমাদের একদম কঠিনভাবে দ্বিধা বিভক্ত, সেই মুহূর্তে কিন্তু নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শেখ হাসিনাই একমাত্র, তাকে যদি আনা হয় বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, তাহলে সবাই তার নেতৃত্ব মেনে নেবে। তার কারণ দলের ভিতরে অনেক কথা ছিল, যে কেউ মন্ত্রিসভার সদস্য ছিলেন, কেউ জেলখানায় ছিলেন, কেউ বাইরে ছিলেন, সবাই মিলে একসাথে কেউ কেউ খোঁচা দিত, বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে কিন্তু দলটা একটু এলোমেলো অবস্থার দিকে যাচ্ছিল। এই অবস্থায় কিন্তু তাকে আনা হলো দলীয় স্বার্থে। তিনি কিন্তু আসতে চাননি। তার কাছে রাজ্জাক সাহেব বহু প্রস্তাব নিয়ে গেছে, কিন্তু তিনি কোনোদিন কোনো সম্মত দেননি। যদিও আদেশ সাহেব একবার হাসতে হাসতে বলছিল, তুই কেন অর্গানাইজেশন করতে চাও, প্রেসিডিয়াম করে প্রেসিডিয়াম মেম্বারও তো করতে পারো। রাজ্জাক সাহেব এই কথা বলছিল, রাজ্জাক সাহেব এসে আমাদের সাথে আলাপও করেছিল। তা আমি বলেছিলাম আদেশ সাহেব যে বঙ্গবন্ধুর মেয়ের জন্য আওয়ামী লীগের পোস্ট দুইটা, একটা হয় প্রেসিডেন্ট আর নাহলে 1 নম্বর ওয়ার্কিং কমিটির সদস্য। প্রেসিডিয়াম মেম্বার বা অন্য কোনো পোস্ট বঙ্গবন্ধুর মেয়ের জন্য নয় আওয়ামী লীগের, এটা আমি বলেছিলাম। যাই হোক, পরবর্তীকালে এই অবস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু দলীয় প্রয়োজনে তাকে সেই দিন আনা হয়েছিল।
জি, এবং তিনি ৭৫ একটি বিবর্ণ বছর এবং এটি আওয়ামী লীগের জন্য খুবই কষ্টের একটি বছর। ৭৫ যখন আওয়ামী লীগ তাদের বাংলাদেশ জাতির জনকে হারিয়েছে এবং এরপর এই কষ্ট শেখ হাসিনার নিশ্চয়ই মনের ভেতর অনেক বেজেছিল। তারপরে উনি যখন দিল্লিতে ছিলেন দেশে ফেরার আগে, আপনার সঙ্গে কি তার যোগাযোগ ছিল? আমি দুবার দিল্লি গিয়েছি। আমি কারাগারে ছিলাম 3 বছর। কারাগার থেকে রিট করে বেরোবার পর আমি দুবার দিল্লি গিয়েছি এবং দুবারই ওনার বাসায় আমি ছিলাম এবং দীর্ঘদিন, মানে দুবারে প্রায় 14 দিনের মতো 12 দিনের মতো ছিলাম এবং তখন দীর্ঘ আলাপচালা হচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দরা গিয়েছেন, ওনার সাথে আলোচনা করেছেন, উনি আলোচনা করতেন। তা উনি আমাকে বললেন যে আমরা কি কোনোদিন যেতে পারবো না, আমরা কি কোনোদিন যাবো না দেশে? তাহলে নিশ্চয়ই। কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম জেল থেকে বেরিয়ে 1978-এ যা যুবলীগের সম্মেলন করলাম, সেই সম্মেলন থেকেই কিন্তু প্রথম দাবি তুলেছিলাম বঙ্গবন্ধু দ্বিকন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হোক এবং ইনিশিয়েটিভ করেছিলাম। এটা নিয়ে অনেক মিটিং মিছিলও করেছিলাম। পরবর্তীকালে যদিও এটা আরো অনেকে বলেছেন, মিজান চৌধুরী সাহেবও পার্লামেন্টে বলেছিলেন। যাই হোক, আমার কথাটা হলো ওনারা উদ্গ্রীব ছিলেন আসার জন্য। বিশেষ করে এমনি একটি ঘটনা ঘটে গেছে, তার বুকটার মধ্যে হাহাকার, সেটা নিরসন করার জন্য তার তো আসা দরকার। বাবা মায়ের কবরটা তো দেখবে, জিয়ারত তো করবে, মানে বিভিন্ন রকম প্রশ্ন এবং সবকিছু জানার ইচ্ছা, এই আগ্রহটা অবশ্যই ছিল। এবং তিনি যখন আসেন, এটা একটা লক্ষণীয় ব্যাপার যে তিনি যেভাবে যান তার ফিরে আসাটা কিন্তু সম্পূর্ণ একটি বিপরীত ধর্মী। তিনি যখন গিয়েছিলেন তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি এবং তার মানে যাওয়ার 1 মাস আগে তার 2 ভাই বিবাহ অনুষ্ঠিত হয়েছে। তার 2 ভাই বধুরা ঘরে, তেমনি একটি পরিবেশের মধ্যে দিয়ে তিনি এমনিভাবে হাসি খুশি ভাবে গিয়েছিলেন বিদেশে। আর তিনি যখন ফিরে আসেন তখন সবাই নাই, একদম সব শূন্য এবং উল্টো পথে তখন দেশ চলছে। আর তাকে আসতে হয়েছিল একা, তার কারণ ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য, স্বামী চাকরির জন্য তাকে সহযোগিতা করতে পারেনি, তিনি এসেছিলেন একা। একদিকে সব হারিয়ে ওইদিকেও সব হারিয়ে তিনি কিন্তু একা আসলেন। আসার পর থেকে কিন্তু প্রতিটি পদক্ষেপ ছিল তার কণ্ঠকাকীর্ণ। রাজনীতি ক্ষেত্রে তিনি কিন্তু কোনো মসৃণ পথ পাননি, তিনি কণ্ঠকাকীর্ণ পথ পেরিয়ে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ তার দিতে হয়েছে। প্রতিটি পদক্ষেপে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম বাধা বিপত্তি জাতীয়ভাবে এসেছে, বিভিন্ন রকম এসেছে, সেগুলি অতিক্রম করে তাকে এগিয়ে এসেছে। শুধু যে মৃত্যু তাই নয়, রাজনৈতিকভাবে অনেক প্রতিবন্ধকতা তাকে প্রতিকূল অবস্থা ভেদ করে এগোতে হয়েছে, এটা সবাই জানেন। সুতরাং আমি মনে করি শেখ হাসিনা যে জিনিসটা দেখাতে পেরেছেন, আমার তো মনে হয় এখানে অন্য কোনো লোক থাকলে পর সে প্রকৃতিস্থ থাকতে পারতো না, অপ্রকৃতিস্থ হওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। একদিকে সব হারানো, আর একদিকে সব রেখে আসা, তারপরে রাজনীতি ক্ষেত্রে এমনি একটি অবস্থা, প্রতিটি মুহূর্তে তার জীবনের হুমকি। এই অবস্থা একটা মানুষ কিভাবে সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারে, এটা কিন্তু একবার বিবেচনা চিন্তা করে। উনি যখন বাংলাদেশে ফিরে এলেন, জনাব আব্দুস সামাদ আজাদ এবং জনাব কুরবান আলী দুজনকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরলেন। শুনেছি সেদিন বেশ বৃষ্টি মুখর ছিল ঢাকার পরিবেশ। আপনার কি সেই দিনটির কথা মনে পড়ে? 64 মাইল বেগে সেদিন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ছিল, 64 মাইল বেগে, এবং সেটার ভিতরেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেদিন উপস্থিত হয়েছিল তাকে স্বাগত জানাবার জন্য। এবং তাকে বিমানবন্দর থেকে নামিয়ে আমরা যখন তার মঞ্চে নিয়ে আসলাম মানিক মেগুনিতে, তখন সেখানে কারেন্ট ছিল না, অন্ধকার, অনেক সময় মাইক ডিস্টার্ব করতেছিল। সেই অবস্থায় বৃষ্টিতে ভিজে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেই যে অবস্থাটা, একটা ঝড় ঝঞ্ঝা পরিবেশ। এবং তারপরে কিন্তু তিনি যখনই ট্যুর প্রোগ্রাম করতেন তাই বৃষ্টি হতো এবং সবাই বলতো যে শেখ হাসিনা বৃষ্টি নিয়ে এসেছেন দেশে। আজকে এটা একটা কথা বলতেন। যাই হোক, তিনি প্রতিটি এই যে অবস্থাটা প্রতিকূল অবস্থা নিয়ে এসে আজকে তার পদক্ষেপগুলি ছিল এত মানে চিন্তার মধ্যে তিনি এগিয়ে গিয়েছেন। আমরা অনেক সময় তার পদক্ষেপগুলিকে হয়তো মানতে পারতাম না, মনে মনে অনেক সময় আলোচনা করতাম, কিন্তু তিনি কারো কথায় কান দিতেন না, কারো সমালোচনার দিকে তিনি ভুক্তেও করতেন না। তার সিদ্ধান্তে আমরা যতই যে যাই বলি না কেন, যেটা মানুষ কিভাবে দেখবে অমুক করবে, এই কথা বলা ঠিক না, ওনার কোনো ভ্রুক্ষেপ নাই, উনি ওনার মতো করে চলছেন। এবং তার সেই চলার পথে যে বিজয়গুলি আমরা পেয়েছি, এটা তার যে চিন্তা চেতনার ফসল আমি বলতে চাই, তার একক চিন্তার ফসল।
জি এখানে অনেকের অনেক কন্ট্রিবিউশন অনেকে মনে করেন, কিন্তু তিনি কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ তার চিন্তা দিয়ে দিয়েছেন। অনেকে অনেক সময় অনেক পদক্ষেপগুলি অনেকেই মেনে নিতে পারেননি বা সমালোচনা করতেন, কিন্তু তিনি কিন্তু পিছপা হননি। দলের ভিতরে আলোচনার সময় অনেকে অনেক আপত্তি টাপত্তি করতে, উনি কান দিতেন না, উনি বললেন না এটাই সঠিক, আমি এইভাবে করবো। এবং কথা একটা, আই লিড দ্য পিপল, পিপল নট লিড মি। আমি নেতৃত্ব দেবো, আমার তো নেতৃত্ব দেবে না, সুতরাং আমারটা আমাকে করতে দেন, আমার চিন্তা আমাকে বুঝতে দেন। জি আমরা তখন দেখলাম যে উনি ফিরে দেশের মানুষের দুটি অধিকার রক্ষা করার জন্য তিনি উদ্গ্রীব হলেন এবং মাঠে নামলেন। একটি হলো ভাতের অধিকার, সবাই খেতে পারবে; ভোটের অধিকার, তারা তাদের নেতা পছন্দ করে নিতে পারবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগকে গুছিয়ে নেয়ারও একটি কাজ ভেতরে ভেতরে হয়তো চলছিল, আপনি ভেতরে ছিলেন। তার জন্য দল গুছিয়ে নেয়া, দলের কর্তৃত্বে চলে আসা কতটুকু সহজ ছিল? এটা অনেকখানি কষ্টকর ছিল। তার পরবর্তীকালে আপনারা জানেন একটা ভাঙনও হয় 83 সালে, এবং সেই ভাঙনের পর কিন্তু দলটা গুছাতে কষ্ট হয়, কিন্তু সেই যে গুছানো হয়, এই গুছানোটাই কিন্তু তার জন্য একটা মানে ভালো হয়েছে বলে আমি মনে করি। তিনি খুব ভালোভাবে দলটাকে গুছিয়ে নিতে পেরেছেন এবং তার নেতৃত্বটা তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আজকে এই নেতৃত্বটা যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে কিন্তু আমরা আজকে বাঙালি জাতি যে সুফলগুলি খাচ্ছে, এই সুফলগুলি পেত না। তার কারণ শেখ হাসিনা যেভাবে দেশটাকে চিন্তা করছে, শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগকে নিয়ে কাজ করার চিন্তা করেছেন, এই চিন্তার সাথে আমাদের অনেকের চিন্তার হয়তো মিল ছিল না। তার কারণ এটা আমরা, উনি আসার 6 বছর আগে রাজনীতির সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে অনেক, যেমন উনি প্রথমটি বললেন যে 15 আগস্ট সরকার ছুটি দেবে না, আমি ছুটি দেবো। কেমনে? হরতাল। উনি কিন্তু আসার পর থেকে 15 আগস্ট হরতাল শুরু হবে। এর আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ কোনোদিন 15 আগস্ট হরতাল দেয়নি। সরি, এই জন্য কিন্তু অনেকগুলি কর্মসূচি উনি গ্রহণ করতেন, যেগুলি অনেকে অনেক সময় এবং উনি প্রথম বললেন যে স্বৈর শাসনের অবসান করতে হবে আমাদের। উনি যখন আসেন তার আক্রান্ত স্লোগান ছিল এরশাদ বিরোধী, জিয়াউর রহমান বিরোধী, কিন্তু উনি আসার পর বললেন না, স্বৈর শাসনের পতন করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে। অনেকে বলার চেষ্টা করলেন যে এই কথা বললে অনেকে মনে করবে আমরা এরশাদের নাম বাদ দিয়া অন্য কথা বলছি, এরশাদকে আমরা ছাড় দিচ্ছি। উনি বললেন না, এরশাদ তো ফ্যাক্টর না, ফ্যাক্টর সিস্টেম। সুতরাং আমি সিস্টেমের মধ্যে কথা বলবো, আমি সিস্টেম বদলাতে চাই। এরশাদের সঙ্গে আরেকজন আরেক এরশাদ, সেটা তো কোনো পরিবর্তন না, পরিবর্তন হতে হবে সিস্টেমের। তাই উনি কিন্তু সেইভাবে সিস্টেম পরিবর্তনের কথা নিয়ে মাঠে এসেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট তার, এই দেশে যে তত্ত্বাবধায়ক কনসেপ্ট, এটা তার আবিষ্কার, তার দেয়া। এবং পাশাপাশি যখন প্রশ্ন আসলো ক্ষমতা হস্তান্তরে, কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, এই জিনিসটাও তিনি রূপরেখা দিয়েছিলেন। আন্তর্জাতিক জনসভায় তিনি দাঁড়িয়ে রূপরেখা দিয়েছেন কিভাবে এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করবে। ঠিক তার দেওয়ার রূপরেখার পদক্ষেপ অনুযায়ী কিন্তু এরশাদ শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল। সুতরাং এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু তারই কনসেপ্ট এবং তিনি বাস্তবায়ন করেছেন। জি টানা 21 বছর ক্ষমতার বাইরে থাকা একটি দলকে ধরে রাখা, কর্মীদের মনোবল চাঙ্গা রাখা, একটি দলকে 21 বছর ক্ষমতার বাইরে রেখে টিকিয়ে রাখা নিশ্চয়ই কঠিন কাজ বলে আপনি স্বীকার করবেন। সেটি কিভাবে সম্ভব হলো তার নেতৃত্বে? শুধু ক্ষমতার বাইরে থাকা না, ক্ষমতার বাইরে থেকে যে নির্যাতন, নিষ্পেষণ, হামলা, মামলা, প্রতিটি ক্ষেত্রে যে অত্যাচারগুলি আওয়ামী লীগের উপরে হয়েছে, আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে, ইউনিভার্সিটির উপরে কিভাবে গোলাগুলি হতো, কিভাবে হলগুলিকে তারা দখল করে নিত, কিভাবে আমাদের ছেলেরা মারা যেত, এই অবস্থাটা একটা বিরাট অবস্থা, পাশাপাশি তার জীবনের হুমকি। সুতরাং একটি সুষ্ঠু রাজনীতির ধারা এক, আর এমনি ধারা একটা রাজনীতির ধারা আর এক। সুতরাং আপনি যেটা বলছেন পরিষ্কার, সেই রাজনীতির ধারা তো ছিল না, ছিল কিন্তু খুব কণ্ঠকাকীর্ণ, খুব একটা অদ্ভুত অবস্থায় দেশের মধ্যে বিরাজ করছিল। সেই অবস্থায় কিন্তু তিনি এই দলটাকে গুছানো, দলটাকে ঠিক রাখা এবং দলটাকে নিয়ে এগিয়ে যাওয়া। এক একটা হরতাল আন্দোলনে কিভাবে চাপ চাপা দিয়ে এরশাদের সময় আমাদের সেলিম দিলওয়ারকে মেরে ফেলা হলো, কিভাবে বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে গুলি করে হত্যা করা হতো, কিভাবে নুর হোসেন মারা গেল, কিভাবে ফাত্তা এরা মারা গেল, এমনি ভাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে মারা যেত। তারপরে কিন্তু মানুষ হতাশ হয়নি, আমাদের নেতা কর্মীরা হতাশ হননি। তারা তারা বুঝতে পেরেছিলেন
শেখ হাসিনা যেহেতু সামনে আছে, তিনি যেহেতু জীবনের ভয় পাচ্ছেন না, তিনি যেহেতু এগিয়ে যাচ্ছেন, আমাদের জয় অনিবার্য, জয় সুনিশ্চিত, তার সাথে থাকতে হবে এবং তার নেতৃত্বেই থাকতে হবে। এবং তেমনি একটি দৃঢ় প্রতিজ্ঞ দল সৃষ্টি হয়েছিল বলে তার নেতৃত্বে কিন্তু এটা সম্ভব হয়েছে আমাদের বিজয় অর্জন করা। এবং সত্যি সত্যি 21 বছর ক্ষমতার বাইরে থাকলে কি হবে, শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এলো, এবং এই যে ক্ষমতায় উনি এলেন এবং দলের নেতৃত্ব ওনার হাতে থাকলো, তাতে করে কি রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা দলের প্রধান হিসেবে ওনার গুণগত কোনো পরিবর্তন আপনি তখন দেখতে পেলেন? না, কোনো পরিবর্তন নেই। উনি দলের প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে একইভাবে পরিচালিত করেছেন। দলকেও তিনি ঠিকভাবে পরিচালিত করেছেন, যেভাবে পরিচালনা ক্ষমতা দেওয়ার আগ পর্যন্ত তিনি যেভাবে দলের প্রতি দৃষ্টি দিতেন, ক্ষমতা দেওয়ার পর তিনি একইভাবে দলের প্রতি দৃষ্টি দিতেন। বরং তখন আরো তার কার্যক্ষমতা আরো বেশি প্রসারিত হয়েছে। তিনি তখন দলের সাথে মানে সরকারের একটা সম্পৃক্ততা কিভাবে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সেটা যাতে সরকারের কোনো বদনাম না হয় এবং তাদের কর্মকাণ্ডে সরকারের কোনো বদনাম না হয়, প্রতিটি দিকে লক্ষ্য রাখার জন্য তিনি সবসময় নির্দেশাবলী দিতেন। এবং তিনি চেষ্টা করতেন এমনিভাবে দলটা এবং দেশটা থাকুক, মানে সরকার থাকুক, দুটা পাশাপাশি চলুক, কিন্তু কোনো কারোর জন্য কারোকে ক্ষতিগ্রস্ত না হয়, এটাও তিনি সবসময় দৃষ্টি রাখার চেষ্টা করতেন এবং তিনি বলতেন, কার্যকর করার চেষ্টা করতেন। জি, আপনি যে বললেন যে দেশের মানুষের জন্য কাজ করা, দলকে ঠিক রাখা, পাশাপাশি তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে, সেই গ্রেনেড হামলার বিষয়গুলো তো আমরা জানতে পেরেছি। এই সব বিষয়গুলো সামাল দিয়ে তিনি নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করলেন। কি মূল্যায়ন আপনার? আমি তো বললাম যে এই মূল্যায়ন শুধু শেখ হাসিনা একই, শেখ হাসিনা বিশ্ব দরবারে আসবে কিনা তার কারণ বিভিন্ন রাষ্ট্রনায়ক আসবেন। মানে আজকে বুশের ছেলে বুশ রাষ্ট্রপ্রধান হচ্ছেন, অমুক জায়গায় অমুকের ছেলে হচ্ছেন বা অমুক অমুক জায়গায় হচ্ছেন, এগুলো হবে চিরচারিত প্রথায়। প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান বদল হবে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান একদিন একদিন বদল হচ্ছে, বদল হবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন, সেভাবে যেভাবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে দেশকে দিয়ে গেলেন, এইটা কিন্তু মানুষের কাছে একটা বিচার্য ব্যাপার। তার কারণ আমি তো যেটা প্রথমে বলেছি যে শেখ হাসিনা একটা সুস্থ মানুষ থাকার কথা নয়। শেখ হাসিনা যেভাবে সবকিছু হারিয়ে এসেছে, হারিয়ে আসার পর প্রতিটি পদক্ষেপ যেতে প্রতিবন্ধকতা, প্রতিটি সময় তার যে মৃত্যু ঝুঁকি, এইগুলির সাথে নিয়ে তিনি কাজ করেছেন। যেখানে একটি লোকের প্রকৃত সুস্থ থাকার কথা নয়, সেইখানে সবকিছু ঠিক রেখে, চিন্তাতে ভাবনা ঠিক রেখে, সুকৌশলে তিনি দলকে এগিয়ে নিয়ে গিয়ে ক্ষমতায় আনা। এত বড় ষড়যন্ত্র দলের ভিতরে, এত ক্ষয়ক্ষতি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার মৃত্যু, সব কিছুকে রেখে তিনি যেভাবে দলটাকে এগিয়ে নিয়ে এসে ক্ষমতা আনলেন এবং এরপরে আবার টানা 3 বার একসাথে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। সুস্থ মানুষের জন্য এটা চিন্তার ব্যাপার না, কিন্তু তার তো সুস্থ থাকার কথা না। তিনি কি ধরনের একটা মানব নিয়ে এসে এইভাবে দেশটাকে নেতৃত্ব দিলেন, এইটা কেউ একবার চিন্তা করি না আমরা। এটা কিন্তু বিরাট চিন্তার ব্যাপার যে তার এই যে এটা কেন সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে তার জিদ, যে আজকে তার বাবা এই দেশটাকে স্বাধীন করেছেন। তার বাবার ডাকে আহ্বানে 30 লক্ষ লোক আত্মহতি দিয়েছে, মা বোনেরা তাদের সম্মান দিয়েছে। সেই দেশটা আজকে বঙ্গবন্ধু কি পাপ করে গেলেন এই দেশটাকে সৃষ্টি করে, না বঙ্গবন্ধু যে উদ্দেশ্য নিয়ে দেশটাকে গঠন করলেন সেইটা মানুষকে প্রশান্তি দেবে, এই জিদটা তার ভিতরে কাজ করেছে। তিনি প্রমাণ করতে চেয়েছেন এই বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হওয়ার কারণে এই দেশের মানুষ বঙ্গবন্ধু কি চেয়েছিলেন, একটি সুখী সমৃদ্ধশালী বাঙালি জাতি আত্মপ্রকাশ করুক। আজকে তার নেতৃত্বে কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে তিনি প্রমাণ করেছেন যে বাঙালি জাতি আত্মপ্রকাশ করতে পারে, এটা বঙ্গবন্ধুর যে চিন্তার সফলতা ছিল এবং বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন যে সত্যিকার বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, এটা আরো 40 বছর আগে সম্ভব হতো। এটা আজকে শেখ হাসিনার দক্ষতার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। আজকে পৃথিবীতে বাঙালি জাতি একটি সমৃদ্ধশালী জাতি, বাংলাদেশ আজকে একটি সম্মানজনক অবস্থা আছেন এবং এই সম্মানজনক অবস্থা নেওয়ার কারণে তিনি কিন্তু হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিগণিত হয়েছেন। তার কারণ
সারা পৃথিবীর মানুষ দেখলো কি, যে বাংলাদেশের মতো একটি দেশকে তিনি টেক আপ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের মতো একটি দেশকে তিনি উন্নয়নের রোড মডেলে নিয়ে গিয়েছেন, বাংলাদেশের মতো একটি দেশকে নিজস্ব অর্থায়নের বাজেট শুধু নয়, নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজের মতো একটি ব্রিজ করছেন, বাংলাদেশের মতো দেশে আজকে এতগুলো মেগা প্রজেক্ট তিনি করছেন, প্রকল্প করছেন। এই যে কাজগুলি এবং আজকে যে জিডিপির যে ধারা, এটা যে তিনি সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা তখনও কিন্তু তিনি 6% প্লাস জিডিপি রাখতে সক্ষম হয়েছিলেন। আজকে এই যে কাজগুলি, এর জন্য আমরা তার মন্ত্রী হিসাবে যখন বিদেশে গিয়েছি আমরা দেখেছি, আমরা যেভাবে সম্মানিত হয়েছি, অন্যান্য দেশের মন্ত্রীরা ছুটে এসে জানতে চেয়েছে শেখ হাসিনাতে কি জাদুর কাঠি যে এত অল্প সময় তোমাদের দেশটাকে এইভাবে নিয়ে আসতে সক্ষম হলো। ইউনোডের যে ডিজি, সে বারবার আমাকে প্রোগ্রাম দিয়ে ফেল করতো, আমি বললাম তুমি বারবার প্রোগ্রাম ফেল করবো না, দেখো আমি মিলাতে পারি না, আমি 2-3 দিনের জন্য যেতে চাই, আমি দেখবো শেখ হাসিনা কিভাবে তোমাদের দেশটাকে এত তাড়াতাড়ি এই জায়গায় নিয়ে আসলো, আমি দেখে বুঝে আসবো, এই জন্য আমি একটু সময় নিয়ে যেতে চাই বলে আমার প্রোগ্রামটা ক্যান্সেল। এবং পরবর্তীকালে তিনি 2 দিনের জন্য এসেছিলেন এবং পরের মিটিংয়ে যখন ইউরোপে আমি গেলাম, সে আমাকে দিয়ে প্রেজেন্ট করলো পুরো সেশন এবং আমি মূল বক্তা ছিলাম সেখানে, এবং তিনি যে ইন্ট্রোডাকশন দিয়েছেন সেই ইন্ট্রোডাকশনে শেখ হাসিনার যে ভূয়সী প্রশংসা, আনকারে ঠিক একই অবস্থা। তা আমরা বিদেশে গিয়ে উপলব্ধি করেছি যে শেখ হাসিনা কোথায় মর্যাদাশীল দেশ হিসাবে এই দেশটাকে নিয়ে এসেছে। যেমন 21শে ফেব্রুয়ারি আমরা পালন করতাম, আজকে সে ছবি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সারা বিশ্বে পালিত হচ্ছে। এটা তো তিনি ক্ষমতা ছিলেন বলে সম্ভব হয়েছে, তার তো এটা হতো না। এমনি ভাবে যে ধারা, আজকে 7ই মার্চের ভাষণ বিশ্ব দরবারে 1 নম্বর ভাষণ হিসাবে পরিগণিত। এই যে কাজগুলি তিনি করেছেন, যে কাজগুলির মধ্য দিয়ে আজকে বাঙালি জাতিকে তিনি অনেক উচ্চতা নিয়ে গেছেন। আজকে জলবায়ুর উপরে তিনি যে বক্তব্য দিয়েছেন প্রথম, সেইটার উপরে যে সেন্সেশন সারা বিশ্বে ক্রিয়েট হয়েছিল, যার জন্য তাকে ইউনেস্কোর সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ দেওয়া হয়েছিল। আজকে তিনি নারী ক্ষমতার জন্য পিস ট্রি লাভ করেছেন। এমনিভাবে আন্তর্জাতিক পুরস্কার তিনি ভূয়সী প্রশংসা লাভ করেছেন, অনেক পুরস্কার পেয়েছেন। আজকে পার্বত্য শান্তি চুক্তি শুধু চুক্তি নয়, অস্ত্র সম্বরণ তিনি করিয়েছেন, যার জন্য ইউনেস্কো শান্তি পুরস্কার, যদি আরো বড় পুরস্কার আমরা আশা করেছিলাম, কিন্তু তারপরে ইউনেস্কো শান্তি পুরস্কার তাকে দেওয়া হয়েছে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশ সবসময় খাদ্যাভাব থাকতো, খাদ্য ঘাটতি থাকতো। উনি যখন 96 সালে প্রথম ক্ষমতা আসেন, 40,000 টন মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে এই যাত্রা শুরু করলেন। 98 সালে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়াবহ বন্যা, 3 মাস সেই বন্যা স্থায়ী হয়েছে। সব লোক বলেছিলেন সব ইন্ডিয়া পৃথিবীর 2 কোটি লোক না খেয়ে মারা যাবে। সেই অবস্থা মোকাবেলা করে একটি লোক মারা যায়নি, বরং 2000 সালে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি, 2001 সালে আমরা উদ্বৃত্ত হই, বিশ্ব খাদ্য সংস্থা তাকে সেই সুবাদ প্রদান করে। জি, একটা বিরতির সময় হলো। শেখ হাসিনা বাংলাদেশে এসে প্রগতিশীল রাজনীতির ঠিকানা হিসেবে এই নাম প্রতিষ্ঠিত হলো শেখ হাসিনা, কিন্তু তারপরেও দেশে একবার একটি 111 এসেছিল এবং তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কারা অন্তরীণ হয়েছেন। আবারও দল আওয়ামী লীগ বেকায়দায় পড়ল। এই যে বড় দলটি, সেটি কিভাবে সামলে উঠল পরিস্থিতি, কিভাবে তারা আবার ঘুরে দাঁড়ালো এবং চলে এলো রাষ্ট্র ক্ষমতায়, এইসব বিষয়ে আবারও আমরা জানবো জনাব আমির হোসেন আমুর কাছে বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আজ আমাদের অতিথি জনাব আমির হোসেন আমু। জনাব আমির হোসেন আমু, 1/11 সেই দুঃসময়ের পর আওয়ামী লীগ কীভাবে সেই সময়টি পার করলো, কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে আবারও তাদের সুদিন ফিরিয়ে আনলো? ব্যাপারটা ছিল যে 1/11 হলেও নেতৃবৃন্দের আস্থা, দলীয় নেতাকর্মীদের আস্থা শেখ হাসিনার উপরে ছিল। তার কারণ যে আন্দোলনটাকে কেন্দ্র করে 1/11 আসলো, সেই আন্দোলনটা শেখ হাসিনার নেতৃত্বে একটা সফল আন্দোলন ছিল এবং যৌক্তিক আন্দোলন ছিল। যেমন তৎকালীন সরকার, বিএনপি জামাত জোট সরকার, তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য একদিকে 1,20,00,000 জালঘর তৈরি করলো, আর একদিকে নিজস্ব দলীয় লোককে, যাতে কেয়ারটেকার চিফ হয় সেই ধরনের একজন জজকে বয়সীমা বাড়িয়ে দিয়ে তাকে তাতে কেয়ারটেকার চিফ করা হয়, সেই প্রক্রিয়া করা হলো। নির্বাচন কমিশনের যে জজকে দেওয়া হলো তারও তাদের দলীয় মনোভাবাপন্ন, এবং সেই পুরো নির্বাচন কমিশনটা তাদের দলীয় লোক দিয়ে সাজানো হলো। এমনি একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচন ঘোষণা করল।
আমরা তখন শেখ হাসিনার নেতৃত্বে এটার বিরোধিতা শুরু করলাম এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনরায় দাবি শুরু হলো। কিন্তু সরকার খুব অনড় ছিল এবং এই অনড়তার কারণে ক্রমান্বয়ে এই জিনিসটা দানা বাঁধতে শুরু করে এবং বিরাট আন্দোলনের রূপ লাভ করে এবং বঙ্গভবন ঘেরাও হওয়া শুরু হয়, ওখানে অবস্থান ধর্মঘট শুরু হয়, সারা দেশ অচল অবস্থায় পরিণত হয়। এমনি একটি পরিস্থিতিতে সেই দিন 1/11 সৃষ্টি হয় এবং তারা ক্ষমতা দখল করে। ক্ষমতা নেওয়ার পর থেকে তারা একটা প্রক্রিয়া চেষ্টা করেছিল সবাইকে মাইনাস করিয়ে এই ক্ষমতাকে টিকিয়ে রাখা, কিন্তু সেখানে সেটা সফলতা হয়নি। নেতা কর্মীদের ঐক্যের কারণে শেখ হাসিনার নেতৃত্বে এবং এই নেতৃত্ব ঐক্য ছিল বলেই শেখ হাসিনার নেতৃত্বটা যে অটুট ছিল, অন্যদিকে কিন্তু বিএনপি ভেঙে গিয়েছিল। বিএনপির ভিতরে যত ধরনের মতভেদ ছিল আওয়ামী লীগের সেটা ছিল না এবং আজকে আমরা সেটা দেখিয়েছি। আমরা প্রত্যেকটি কর্মসূচি, যেমন আমি বলতে পারি যে ওই সময় ওয়ার্কিং কমিটিতে যে প্রস্তাব আমি দিয়েছিলাম সেগুলি কিন্তু বাস্তবায়িত হতো, যেমন সিগনেচার ক্যাম্পিং, এটা আমার দেওয়া প্রস্তাব ছিল। তারপরে হাঙ্গার স্ট্রাইক, সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন অফিসে গিয়ে বসে বিভিন্ন এলাকায় হাঙ্গার স্ট্রাইক করা, এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম। এই প্রত্যেকটি প্রস্তাব কিন্তু আমার দেয়া এবং আমার কামরুল ইসলাম সাহেব এখনো আছেন, তখন সিটির দায়িত্বে ছিলেন, তিনি আমাকে বারবার ফোন দেওয়া শুরু করলেন। 23 নম্বর বঙ্গভবন থেকে সিগনেচার ক্যাম্পেইন শুরু হবে, আমি কেন আসতেছি না, জিল্লুর রহমান সাহেব অপেক্ষা করছেন। আমি তড়িঘড়ি আরেকটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে আসার পর আমি এবং জিল্লুর সাহেব সই দিয়ে এই সিগনেচার ক্যাম্পেইন শুরু করলাম। এমনিভাবে কিন্তু সেদিন প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীরা একটা ঐক্যের পরিচয় দিয়ে এসেছিল শেখ হাসিনার নেতৃত্বে, যেটা অন্যরা দিতে ব্যর্থ হয়েছে, যেই কারণে এই অবস্থাটা ধরে রাখতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ। যে কারণে পরবর্তীকালে যারা ক্ষমতায় ছিলেন তারা মনে করেছেন যে শেখ হাসিনাকে আর রাখা যাবে না, তখন তাকে চিকিৎসার সুযোগ করে দেওয়া হলো এবং চিকিৎসা থাকা অবস্থায় তারা সিদ্ধান্ত নিল দেশের নির্বাচন দেবে। সেই নির্বাচনের প্রক্রিয়া আমরা জয়যুক্ত হলাম এবং যেহেতু এই আন্দোলনটার মাধ্যমে শেখ হাসিনার প্রতি এবং আমাদের প্রতি মানুষের একটা আস্থা অর্জিত হয়েছিল, একটা সফল আন্দোলন তার নেতৃত্বে হয়েছিল বলেই কিন্তু ওই রিফ্লেকশনটাই নির্বাচনে আসে এবং সেই নির্বাচনে আমাদের ফলাফল আমাদের শেখ হাসিনার পক্ষে আসে। জি, যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের যে রায় আদালত দিয়েছে সেসব রায়ের বাস্তবায়ন এবং এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আওয়ামী লীগের একটি আন্দোলনেরও ইতিহাস আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘ দাবিও রয়েছে এবং রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখলাম যে শেখ হাসিনা এইসব রায়গুলো বাস্তবায়ন হয়েছে তার আমলে। হ্যাঁ, জিনিসটা হলো যে কয়টি কর্মসূচি উনি নির্বাচনী ইশতেহারে দিতেন সেগুলি উনি বাস্তবায়ন করতেন। উনি 2008 সালের নির্বাচনের আগে মধ্যমায়ের দেশের কথা বলেছেন এবং এই যুদ্ধবাদী বিচারের কথা বলেছিলেন, উনি কিন্তু সেগুলি বাস্তবায়ন করেছেন। আবার এই যে যুদ্ধবাদী বিচারের কথা বলে তিনি কিন্তু সেটা বাস্তবায়ন করেছেন। এমন না যে তিনি কথা দিয়ে কথার চলে কথা বলা বা ভোট নেওয়ার জন্য কথা বলা নির্বাচনী ইশতেহার তা না, উনি কিন্তু নির্বাচনী ইশতেহারে যেগুলি দিতেন সেগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন এবং পালন করেছেন, বাস্তবায়ন করেছেন। এবং যখন তিনি সরকার পরিচালনা করছেন, এই যে করোনা মহামারীর এই কাল শুরু হওয়ার আগে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম ওয়ার্কশপ হয়েছে, সেমিনার হয়েছে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এসেছেন। তারা শেখ হাসিনার কাছে শুনতে চেয়েছেন যে বাংলাদেশের সাফল্য কিভাবে এসেছে, বাংলাদেশের উন্নয়ন কিভাবে এসেছে। এই যে তিনি দেশের উন্নয়ন করেছেন, এই উন্নয়নের পেছনে আওয়ামী লীগ কতটুকু শক্তি জুগিয়েছে এবং আওয়ামী লীগের নেতারা যারা আছেন আপনি সহ তারা কতটুকু শক্তি জুগিয়েছে? সরকারই তো আওয়ামী লীগের ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সুতরাং সরকারের সফলতাই তো আওয়ামী লীগের সফলতা বলে আমি মনে করি। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, সুতরাং তার নেতৃত্বে সরকারের সফলতাই হচ্ছে তার দলের সফলতা। জি, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের দায়িত্ব যেটুকু যখন যেখানে দেওয়া হতো সেটুকু আওয়ামী লীগ সঠিকভাবে পালন করেছে। জি, বিভিন্ন সময় আওয়ামী লীগের গত দুটি সম্মেলনের আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে আপনারা আওয়ামী লীগের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো নেতৃত্ব হিসেবে কাউকে প্রস্তাব করতে পারেনি এবং শেখ হাসিনাই এখনো পর্যন্ত দলের একক নেতৃত্বে আছে। এ বিষয়ে আপনার কি মূল্যায়ন? প্রস্তাব করতে পারেনি ঠিক না, মানে প্রস্তাবের ব্যাপারে তাদের কোনো চিন্তাই নাই।
শেখ হাসিনার বদলে অন্য কারো নাম প্রস্তাব করতে হবে, এই চিন্তা নিয়ে তো কেউ যায় নাই কাউন্সিলে। সুতরাং তার ওই কথাটা কথার ছলেই রয়ে গেছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তারা যেভাবে শেখ হাসিনাকে আনছেন, আমরা তো বারবার বলেছি যে আপনি নিজের ইচ্ছা আসেন নাই, সুতরাং নিজের ইচ্ছা আপনার যাওয়া হতে পারে না। আপনাকে আমরা আমাদের দলীয় প্রয়োজনে এনেছি, আমরা 10 দিন রাখবো, আপনার 10 দিন থাকতেই হবে, এখানে আপনার ইচ্ছাকৃত ভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। জি, তাহলে আগামী দিনে শেখ হাসিনার কাছ থেকে একজন দলের ওনার রাজনৈতিক সহকর্মী হিসেবে বাংলাদেশের স্বার্থে আর কি কি কাজ আপনি দেখতে চান? বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, যেটা উনি করছেন, এগুলো বাস্তবায়ন ক্রমান্বয়ে হচ্ছে, এগুলো পুরোপুরি বাস্তবায়ন আমরা দেখতে চাই। এবং আজকে যে সোনার বাংলার কথা বঙ্গবন্ধু বলেছিলেন, সেই সোনার বাংলার রূপায়ণ আজকে তিনি যে শুরু করেছেন, এইটার সফলতা মানে পরিপূর্ণতা একটা জায়গায় আমরা আসতে চাই তার নেতৃত্বে। এবং আমরা আশা করি করোনা মহামারীটা না হলে পর আমরা ইতিমধ্যে আরো অনেক দূর এগিয়ে আসতে পারতাম, এবং এটা একটু পিছিয়ে গেলেও ভবিষ্যতে আমরা হয়তো এটা কাভার করে নিতে পারবো, যেহেতু আমাদের আস্থা এবং বিশ্বাস আছে তার নেতৃত্বের প্রতি। তিনি যেভাবে দেশটাকে অল্প সময় এত দূরে আনতে সক্ষম হয়েছেন, তো আজকের এই সময়টার ক্ষয়ক্ষতিও তিনি অত্যন্ত অল্প সময়ের ভিতরে কাভার করে আনতে পারবেন এবং আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে দেশে পারবেন বলে আমি মনে করি। জি, বাংলাদেশের ইতিহাসের যারা অবিচ্ছেদ্য অংশ, যাদের নাম বাংলাদেশের ইতিহাসে সবসময় থাকবে, আপনি তাদের অন্যতম একজন, অনেকের মধ্যে আপনিও একজন আছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সঙ্গে আমরা আপনাদের দলের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তার জন্মদিন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জনাব আবির হোসেন আমু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ সময়ের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে থাকা এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।